নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আমরা বেশিরভাগ ভারতীয়ই গরিব ঘরের ছেলে মেয়ে। সেই কারণে আজকে একটি প্রশ্নের উত্তর খুঁজব, সেটা হচ্ছে আমরা পরের প্রজন্ম বা নেক্সট জেনারেশনের হাতে বড় কর্পাস বা বিগ সেভিংস কি তুলে দিতে পারবো? এক পুরুষেই মানে আমাদের এক জনমেই কি সেটা সম্ভব? সৎ পথে রোজগার করে আমরা ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করব। একজন ভারতীয় যিনি সদ্য কোনো চাকরিতে জয়েন করেছেন বা ব্যবসা শুরু করেছেন, তখন থেকেই তার পরিকল্পনা হবে কীরকম এবং তার মাইন্ডসেট কী ধরনের হবে এবং কিভাবে তিনি রোজগারটাকে বাড়িয়ে নেবেন, খরচা কিভাবে তিনি কমানোর চেষ্টা করবেন এবং দেখা যাবে যে তিনি পরবর্তীকালে খরচা বাড়াবেন, কিন্তু সেই অনুযায়ী আয়টাও বাড়বে এবং সেই খরচাটা হবে মিতব্যয়িতার সমতুল্য। আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের জীবনেই বিভিন্ন অর্থনৈতিক সুযোগ অবশ্যই আসে, কিন্তু আমরা তার সদ্ব্যবহার করতে পারি না এবং ভবিষ্যতে মরমে যেমন জ্বলে পড়ে মরি, তেমনি অপরের যে লাভ বা তার উন্নতি দেখে আমরা হিংসায় জ্বলে যাই। আসুন আজকে আমরা আলোচনা করি আমাদের পরের প্রজন্মের হাতে কি করে আমরা বড় কর্পাস তুলে দিতে পারি এবং ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করতে পারি। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই রাউথ স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আজকে যে উত্তরটা আমরা পাবো সেটা হচ্ছে যে এক পুরুষেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ফিনান্সিয়াল ফ্রিডম, আমরা সেখানে পৌঁছে যাব পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের আগের জেনারেশন আমাদের জন্য হয়তো কোনো সঞ্চয় রেখে যেতে পারেননি বা অল্প কিছু সঞ্চয় রেখেছেন, সেই কারণে আমরা এখন কেউ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের মানুষ। এক্ষেত্রে আমাদের ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম ভোগ করা এবং নেক্সট জেনারেশনের জন্য এক্ষেত্রে বড় সম্পদ রেখে যেতে হলে প্রথমেই আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। এই মাইন্ডসেটটা যেহেতু আমরা পোর ফ্যামিলি থেকে এসেছি বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, সেই কারণে মাইন্ডসেটটা হয়ে যেতে পারে পোর মেন্টালিটি। তা কিন্তু হবে না, তাহলে কিন্তু আমরা আমাদের জায়গায় পৌঁছতে পারবো না কাঙ্ক্ষিত লক্ষ্যে। এই ক্ষেত্রে রিচ যে মাইন্ডসেট সেটা তৈরি করতে হবে এবং রিচ মাইন্ডসেট মানেই হচ্ছে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড মাইন্ড। এবং এক্ষেত্রে ধরে নিন আপনার কাছে কোনো টাকা পয়সাই নেই, আপনি একটা চাকরি পেয়েছেন বা আপনার হয়তো একটা ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে কীভাবে তিলে তিলে সম্পদ গড়বেন, আজকে সেই বিষয়েই আলোচনা হচ্ছে। জীবনে তিনটি মন্ত্রের ব্যবহার চাই। প্রথমটি হচ্ছে পেশেন্স, ধৈর্য, এবং 2 নম্বরটি হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা, আর 3 নম্বরটি হচ্ছে পারসিস্টেন্স, অধ্যবসায়। এই তিনটি মন্ত্র যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি, তাহলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব। যে কথা আমি অন্যান্য ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে সঞ্চয় আপনার হাতে আসবে সেটাকে অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক যেখানে রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করুন লং টার্মের জন্য। কারণ ট্রেডিশনাল যে সেভিংসের জায়গা, সেখানে ইনভেস্টমেন্ট করলে হয়তো একটা নির্দিষ্ট ইন্টারেস্ট পাওয়া যাবে, কিন্তু সেখানে ইনফ্লেশনকে বিট করা যাবে না। কিন্তু এই ইন্টারেস্টও দেখা যাবে দিনকে দিন কমতে শুরু করবে, কারণ দেশ এগিয়ে চলেছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যত দেশ এগিয়ে চলে তত দেশের ইনফ্লেশন রেটটা বাড়ে, যদিও গভর্নমেন্ট বিভিন্ন তার মেশিনারি প্রয়োগ করে। ওপেন মার্কেট বিভিন্ন অপারেশনস রয়েছে, বিভিন্ন রকম তাদের অপারেশন রয়েছে, সেগুলো দিয়ে তারা নিয়ন্ত্রণ করে। কিন্তু যতই দেখা যাবে অগ্রগতি হচ্ছে দেশে, ততই কিন্তু রেট অফ ইন্টারেস্ট কিন্তু কমে যাবে। অতএব ক্যালকুলেটেড রিস্কের জায়গায় প্রথমেই আমাদের সঞ্চয়টাকে নিবেশ করতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই টোটাল যে ইনকামটা হচ্ছে সেই ইনকামের একটা পার্সেন্টেজ ঠিক করে সেটাকে প্রথম বিনিয়োগটা করতেই হবে। এই ক্ষেত্রে একটা রুল রয়েছে, সেটা হচ্ছে 50:30:20। মানে প্রথমেই আপনি 20% আপনার যে ইনকাম, এটা হচ্ছে চাকরির প্রথম দিকে, সেই 20% টাকাটাকে ইনভেস্টমেন্ট করে দিন একটা ভালো ক্যালকুলেটেড রিস্কের জায়গায়। সেটা অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছি
বর্তমান যে সময়টা চলছে তাতে মিউচুয়াল ফান্ড অগ্রগণ্য। এক্ষেত্রে এসআইপি করলে একটা বড় সুবিধা যে দীর্ঘকালীন সেখানে অল্প অল্প করে টাকা জমানো যায় এবং কোর অ্যামাউন্ট জমানো যায়, তারপর আরও বেশি করে ফ্লেক্সিবল এসআইপি রয়েছে, সেইভাবে যখনই হাতে টাকা আসবে সেটা ফ্লেক্সিবল এসআইপি কিংবা লামসামে টাকা রেখে এবং এডিশনাল পারচেস করে সেই টাকাটা রাখা যেতে পারে। অতএব হাতে যে সামান্য টাকা জমলো সেটাকে এইভাবেই প্রথম ইনভেস্টমেন্টটা শুরু হোক। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম আয় হবে, অতএব আয় অনুযায়ী কিন্তু খরচা করতে হবে এবং খরচাটা হিসেব কষে করতে হবে। মানে যেখানে ওভার স্পেন্ডিং থাকবে সেখান থেকে খরচাটা কিন্তু কমিয়ে দিতে হবে। এই ব্যাপারেও আমি ভিডিও করেছি যে কিভাবে বাজেট করে খরচাটাকে নিয়ন্ত্রণ করা যায়। অবশ্য ফুড, এডুকেশন এবং মেডিকেল এক্সপেন্সেস এইগুলোর ক্ষেত্রে কিন্তু কার্পণ্য করা চলবে না। বুঝে হিসাবটা করতে হবে যে কত টাকা দরকার, এবং টাকা জমাতে গেলে এই ক্ষেত্রে বিভিন্ন খাতে খাতে টাকাটাকে জমাতে হবে। আগের দিনে হিসেব ছিল যে বিভিন্ন প্যাকেট তৈরি করা হতো যে কোন কোন খাতে কত টাকা খরচা হবে, যেমন ইলেকট্রিক বিলের জন্য একটা খাম, এই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে চাল কেনা হবে তার জন্য একটা খাম, হয়তো বাড়ি ভাড়া দেওয়া হবে তার জন্য একটা খামে পড়া। এখন কিন্তু সেটা নয়, এখন হিসেবগুলোকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সেই অনুযায়ী একটু রোজ হিসেব কষে প্রথম দিকে অবশ্যই ভাবতে হবে যে আপনার খরচা কতটুকু রয়েছে। কারণ এক্ষেত্রে লাইফস্টাইল যে ইনফ্লেশন সেটা কিন্তু আমাদের খেয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু টাকা জমবেই না। কারণ অনেক সময় আমাদের এটা চিন্তার মধ্যে আসে যে আমরা এখন যে খরচাটা করছি এটা দেখা যাচ্ছে যে এটা অনেক হালকা খরচা হচ্ছে, কারণ অনেককে দেখাতে হবে, নিজে একটু স্যাটিসফ্যাকশন চাই, তার জন্য দেখা যাবে যে খরচাটা হয়তো 100 টাকায় সামাল দেওয়া যেত, দেখা যাচ্ছে যে ভালো জায়গায় বড় হয়তো একটা খরচার ব্যাপারে যদি বলি, হয়তো লোকাল রেস্টুরেন্টে খরচা না করে দেখা যাচ্ছে যে বড় একটা রেস্টুরেন্টে একটা খরচা করা হলো। ফলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারাদিন যে রান্নাটা হয়েছে বাড়িতে সেই রান্না কিন্তু রয়ে গেল, কিন্তু এদিকে দেখা গেল যে রেস্টুরেন্টে খাওয়া হচ্ছে। এই লাইফস্টাইল ইনফ্লেশনটাকে কিন্তু বিট করতে হবে। লাইফস্টাইল ইনফ্লেশন আজকে একটা মারাত্মক ব্যাপার, এটাকে বিট না করতে পারলে কিন্তু কখনোই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ফিনান্সিয়াল ফ্রিডমে যেতে পারবো না। ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম এনজয় করতে গেলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অবশ্যই আমাদের 12 থেকে 15% সবসময় থাকতে হবে। যেহেতু লং টার্মের ব্যাপার, সেই ক্ষেত্রে আমি অ্যাভারেজ রিটার্ন বলবো, কোনো বছর একটু কম হলো, কোনো বছর একটু বাড়লো, এটা কিন্তু মেনটেন করতে হবে। তাহলে আমরা একটা হিসেবে দেখতে পাচ্ছি যে 2020 সালে করোনার পরে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ডে অনেকটাই কিন্তু বেশি রিটার্ন পাওয়া গেছে। অতএব এই ক্ষেত্রে প্রথমেই যে আলোচনায় বলেছিলাম যে ক্যালকুলেটেড রিস্ক সেটা দেখতে হবে, কারণ প্রথম দিকে 20% পর্যন্ত আমরা দেখেছি যে রিটার্ন পেয়েছি। আমি বিভিন্ন স্কিমের কথা উল্লেখ করেছি আমার বিভিন্ন ভিডিওতে যে কোন ক্ষেত্রে আমরা 20%-এরও বেশি আমরা ইনকাম করতে পেরেছি, অ্যাভারেজ রিটার্ন পেয়েছি। কিন্তু 2024 সালের পর দেখা গেল ওই সকল স্কিম কিন্তু 6%, 7%, কোনো সময় নেগেটিভ রিটার্ন দিয়েছে। কিন্তু তখন বুদ্ধি মানে হচ্ছে এক্ষেত্রে অভিজ্ঞতা বা একজন কোনো ডিস্ট্রিবিউটর বা অভিজ্ঞ লোকের সাহায্য নেওয়া, সেই ফান্ডগুলোকে স্কিমগুলোকে বন্ধ করে যদি সেই ক্ষেত্রে বিনিয়োগকারীরা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতেন, তাহলে কিন্তু 20 থেকে 26% তারা কিন্তু রিটার্ন পেতেন। অতএব 2020 সালের পর থেকে, করোনা পরবর্তী কাল থেকে এখনও পর্যন্ত কিন্তু রিটার্নটা ঠিকই আছে, শুধু আপনাকে বিভিন্ন স্কিমগুলোকে চেঞ্জ করতে হবে। মানে মিউচুয়াল ফান্ডটাকে বন্ধ করতে বলছি না, শুধু স্কিমটাকে চেঞ্জ করে দিতে হবে। আরেকটি জায়গা হচ্ছে এসআইপিতে টাকা নিবেশ করা। যখনই দেখা যাচ্ছে স্কিমগুলোর দাম কমে যাচ্ছে তখন বেশি ইউনিট জমা পড়ছে, ফলে ভবিষ্যতে বিশাল আকারে কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর মধ্য থেকে আপনি লামসান বলুন বা এসআইপি, সেই ক্ষেত্রে একটা টাকা বেরিয়ে আসবে। কিন্তু ওই যে বলেছি 3টি মন্ত্র, প্রথম মন্ত্রটি কী ছিল? পেশেন্স, ধৈর্য। এই ধৈর্যের অভাব দেখা যাচ্ছে, কারণ এসআইপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 5 বছরের বেশি টাকা রাখতে পাচ্ছেন মাত্র 3% বিনিয়োগকারী। বুঝতেই পাচ্ছেন কী অবস্থা। আর এই ক্ষেত্রে লামসামের ক্ষেত্রেও ঠিক তাই, যখনই দাম কমে যায় মিউচুয়াল ফান্ডে তখনই কিন্তু লোকের ভয় যে এই বোধহয় মিউচুয়াল ফান্ড শেষ হয়ে গেল। আমি একটি সংবাদপত্রে এও দেখেছি মিউচুয়াল ফান্ড কি হবে বলে একটা জিজ্ঞাসা চিহ্ন, আবার তারাই আবার ঘুরে অন্য কথা বলেছে। অতএব এইভাবে ভাবলে চলবে না,
প্রথম পেশেন্স থাকতে হবে, আর এই প্ল্যানিংটাকে ঠিক করে নিতে হবে যে আমার ফিনান্সিয়াল গোলস কী রয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে। আমার ফিনান্সিয়াল গোলস টাইম টু টাইম চেঞ্জ হবে, নতুন নতুন গোলস তৈরি হবে। 60 বছর পর্যন্ত যে গোলস মোটামুটি থাকে সেটা হচ্ছে যে রিটায়ারমেন্ট প্ল্যানিং ঠিকঠাক করা, বাড়ি তৈরি করা, ছেলেমেয়ের পড়াশুনোর বন্দোবস্ত করা। তারপরে 60 বছর পর নেক্সট জেনারেশনের কাছে আপনাকে টাকা তুলে দিতে হবে, তখন নাতির বা নাতনির তাদের পড়াশুনোর বন্দোবস্ত করা এবং সেই অনুযায়ী টাকা জমানো। ফলে ফিনান্সিয়াল গোলস চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে দেখা যাবে যে সবসময় 20% থেকে বেশি, 20% প্লাস আমাদের ইনকামের দিকে যেতে হবে। সেটা যদি 12% প্লাস হয় তাও ভালো। আরেকটি বিষয়, মান্থলি যে স্ট্যাচুটরি খরচাগুলো রয়েছে, যেমন ইলেকট্রিক বিল রয়েছে, বিভিন্ন প্রিমিয়াম রয়েছে, এলআইসি বা অন্য কোনো প্রিমিয়াম, এবং বাড়ির লোনের জন্য কিন্তু একটা ডিডাকশন রয়েছে। এইগুলোকে কিন্তু স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের মাধ্যমে আগেই কিন্তু পেমেন্টের বন্দোবস্ত করতে হবে। তারপর হাতে যে টাকা থাকবে, সংসারের খরচা রয়েছে, আর এই ক্ষেত্রে অবশ্যই লিকুইডিটি যাতে থাকে তার বন্দোবস্ত করতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি একটা কথা, যে একটা ফিক্সড ডিপোজিট অবশ্যই ব্যাংকে রাখতে হবে। কেন? কারণ এই ক্ষেত্রে ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে একটা ওভারড্রাফট লিমিট নিতে হবে, এবং এই ওভারড্রাফট লিমিটটাকে আমরা ইমার্জেন্সি খরচা ইনক্লুডিং মেডিকেল এক্সপেন্সেস ব্যবহার করব, এবং সেটা ব্যাংকের অ্যাপে একটি অ্যাকাউন্ট হয়ে থাকবে। 90% পর্যন্ত কিন্তু ফিক্সড ডিপোজিটের এগেনস্টে এই ওভারড্রাফট লিমিট রেখে দেওয়া যায়। এবং এই ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে ওই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে যে কোয়ার্টারলি বা মান্থলি যে ইন্টারেস্ট সেটা তো জমা পড়বেই, প্লাস ওই কোয়ার্টারলি ইন্টারেস্ট আপনি যা পাচ্ছেন সেই পরিমাণেই কিন্তু আপনার, যদি আপনি লোন অ্যাভেল করেন তাহলে সেই ইন্টারেস্টই কিন্তু আপনাকে পে করতে হবে। আর যদি না করেন সেই ক্ষেত্রে খরচা, মানে যদি আপনি টাকা না তোলেন তাহলে কোনো কিছুই পেমেন্ট করতে হবে না, সবসময় সাথে সেটা থেকে যাবে ইমার্জেন্সি ফান্ড হিসাবে। এবার আপনি খোঁজ করুন বিভিন্ন প্যাসিভ ইনকামের জন্য। আপনার যে নির্দিষ্ট আয় রয়েছে চাকরি থেকে বা বিজনেস থেকে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকামের জন্য আপনি নিজের কাজের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, এবং এক্ষেত্রে বাড়ির দেওয়ালে আপনি সেটা লিখতেও পারেন, লিফলেট বিলি করতে পারেন। এছাড়া বিভিন্ন স্মল যে বিজনেস সেগুলো কিন্তু স্টার্ট করা যায়, যেমন অর্গানিক ফার্মিং আপনি দেখতে পাবেন, হ্যান্ডমেড বিভিন্ন প্রোডাক্টস দেখতে পাবেন। মানে এক কথায় এফোর্টস দরকার এগুলো স্টার্ট করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার বাড়ির আশেপাশে অবশ্যই দেখতে পাবেন বিভিন্ন বাড়িতে আপনি গেটে বা বাড়ির দরজায় তারা যে বিভিন্ন টুকরো বিভিন্ন তারা কাজ করছেন, ব্যবসা করছেন, সেগুলো কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করবে। ফলে বিভিন্ন বিজনেস, স্টার্টিং বিজনেস করাই যায়। কত ধরনের প্যাসিভ ইনকাম হতে পারে সেগুলো ইউটিউব খুললেই দেখা যেতে পারে, কিন্তু আপনার জন্য যেটা প্রযোজ্য, যেই ক্ষেত্রে আপনি অবশ্যই সেই কাজটি করতে পারেন, নতুন কোনো বিজনেস বা নতুন কোনো ভাবনা, সেগুলো করুন। বিভিন্ন ব্যাপারে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি অবশ্যই তো আনা যায়, মানে বসে থাকলে হবে না। এক্ষেত্রে এই 3টি মন্ত্রের মধ্যে যেমন বলেছি প্ল্যানিং, তার সঙ্গে আরেকটি বলেছি অধ্যাবসায়। এটাও কিন্তু রাখতে হবে মনে, যে আমাকে এই টাকাটা জমিয়ে যেতেই হবে। পরবর্তীকালে দেখবেন যে আপনার এডিশনাল ফান্ড, আপনার মনে হবে যে টাকা তো আসছে। ফর এক্সাম্পল, আপনি যে এলআইসিটা করেছেন সেটা দেখা যাবে হয়তো 20 বছর 25 বছর চালিয়েছেন, তারপর দেখবেন যে তার একটা ম্যাচুরিটি বেনিফিট পেলেন, সেই টাকাটা সংসারে এসে ঢুকলো, অতএব সেই টাকাটাকেও আপনি পরে ইনভেস্টমেন্ট করতে পারেন। এরকমভাবে দেখবেন যদি আপনি লোন নিয়ে থাকেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি যে টাকা আপনি লোন নেবেন তার 5% তারা একটা ফান্ডে রেখে দেয়, সিকিউরিটি ফান্ডে। অতএব এই টাকাটাও জমে জমে দেখবেন যে অনেক টাকা হয়ে গেছে। এক কথায় আপনাকে সবসময় লেগে থাকতে হবে যে কী করে আপনার ফান্ডটাকে বাড়ানো যায়। অবশ্যই ফুড, মেডিকেল এক্সপেন্সেস, এডুকেশন এইগুলোকে বাদ দিয়ে এইগুলোর ক্ষেত্রে যথাযথ কিন্তু খরচা করতে হবে। এইভাবেই দেখবেন যে আস্তে আস্তে একটা বড় ফান্ড তৈরি হবে, এবং এক্ষেত্রে যেহেতু ইনভেস্টমেন্টের জায়গাটা রয়েছে, অতএব এই ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে কম্পাউন্ডিং, রুপি কস্ট অ্যাভারেজিং এক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে, এবং ডেইজ কম্পাউন্ডিং শুরু হয়ে যাবে। অতএব বুঝতেই পারছেন যে সেদিন আর বেশি দূরে থাকবে না যখন একটা বড় ফান্ড নিয়ে পরবর্তী জেনারেশনের কাছে সঁপে দেওয়া যাবে। এক পুরুষেই
অনেক টাকা রোজগার করা যায়। সেই ব্যাপারে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউত স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি কার্যকরী অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।